নমস্কার দর্শক বন্ধুরা, আবারও আরেকটি বিশেষ টক শো নিয়ে হাজির হয়ে গেছি আমি অর্ণব। এবং আজকের এই বিশেষ টক শোর যে মূল বিষয়টা রয়েছে, নির্ণয়ের মাঝে রোগ উপশমের মূল রহস্য। এবং এই বিশেষ টক শোতে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং স্টুডিওতে উপস্থিত যিনি ডাক্তারবাবু রয়েছেন ওনার সঙ্গেও আমরা কথা বলবো এবং নানান বিষয় জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে এই স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিতাভ রায়, এমডি মেডিসিন, পিডিসিসি, গ্যাস্ট্রোএন্টারোলজি। নমস্কার ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে। তো ডাক্তারবাবু, আজকে আমরা বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং স্বাভাবিকভাবেই আজকে পেট সংক্রান্ত বিভিন্ন বিষয়, আহ, শরীরকে কিভাবে সুস্থ রাখা যায় সার্বিকভাবে, এইসব বিষয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, অবশ্যই আজকের এই টক শোর মাধ্যমে আপনাদের বিভিন্ন বিষয়ে সচেতন করার চেষ্টাই কিন্তু অবশ্যই আমাদের থাকবে। তো ডাক্তারবাবুর কাছে প্রথম যে প্রশ্ন থাকবে, একটা বিষয় ইদানিংকালে আমরা খুব বেশি শুনতে পাচ্ছি যে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার জিনিসটা কি? ফ্যাটি লিভার মানে শাব্দিক অর্থেই বোঝা যায় যে লিভারে ফ্যাট জমে গেলে তাকে ফ্যাটি লিভার বলা হয়। তাহলে মূলত প্রশ্ন আসছে যে ফ্যাটি লিভার কিভাবে ডায়াগনোসিস হয় এবং কেন হয়। কেন হয়? কারণ দেহের স্থূলতা যদি বৃদ্ধি পায় বা খাওয়া দাওয়ার যদি অনিয়ম থাকে বা যদি জীবনযাত্রার যদি ঠিকমতো না হয়, তার থেকে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। নর্মালি দেখবেন ফ্যাটি লিভারতে খুব বেশি উপশম না দিলেও তাতেও দেখা যাচ্ছে যে খুব বেশি লক্ষণ পাওয়া যায় না শুরুতে, কিন্তু রোগীদের দেখবেন বিভিন্ন কারণে সোনোগ্রাফি করাতে ফ্যাটি লিভার ধরা পড়ে। এই ফ্যাটি লিভার যখন সোনোগ্রাফিতে ধরা পড়ে তাকে ফ্যাটি লিভার বলা হয়। আচ্ছা, তো আপনি বললেন জীবনযাত্রার অনিয়ম, এটার উপর যদি একটু ইলাবোরেট করেন যে জীবনযাত্রার অনিয়ম বলতে কি বলছেন? কিছু আমাদের শরীরে আছে যেগুলোকে আমরা বলি কমিউনিকেবল ডিজিজ, যেগুলো সংক্রমণের থেকে হয়। ধরুন এই আমরা যে গত 2-3 বছর আগে দেখলাম কোভিড, একটা ভাইরাল ইনফেকশন, তার থেকেও বেশি মারাত্মক হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো কোনো সংক্রমণ থেকে হয় না, বিভিন্ন জীবনযাত্রার অনিয়মের জন্য হয়। ধরুন যাদের দেহের স্থূলতা বৃদ্ধি পেয়ে যায় বা যারা মধুমেহ বা ডায়াবেটিস রোগে ভুগছেন বা বিভিন্ন হরমোনাল সমস্যা, থাইরয়েড বা হাই কোলেস্ট্রল থাকেন, তাদের মধ্যে ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা অন্যদের তুলনায় বেশি। ফ্যাটি রিচ ডায়েট খাওয়া বা চর্বিযুক্ত খাবার বেশি গ্রহণ করা, ফাস্ট ফুড খাওয়া, যেগুলো আজকাল আমাদের নতুন প্রজন্মরা খুব বেশি ঝুঁকে পড়েছে, তার থেকে মূলত ফ্যাটি লিভার নামক রোগটি হয়। আচ্ছা, তো আপনি ফাস্ট ফুডের কথা বললেন, বাড়ির খাবার যদি বলি আমি, বাড়ির খাবারও কি সবসময় হেলদি হয়? খুব ভালো প্রশ্ন। বেসিক্যালি কি মানে বাড়ির খাবারের মধ্যে কি হয়, আমরা সবকিছু পরিমাণ অনুযায়ী দেই এবং যা উপকরণ ব্যবহার হয় তা আমাদের সিলেক্ট করা থাকে। আচ্ছা। কিন্তু আপনি যখন বাইরে কোনো খাবার খাচ্ছেন, কি উপকরণ ব্যবহৃত হচ্ছে আপনি কিন্তু কিচেনে জানেন না। আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিতে একটা ডিকটাম আছে, আমরা বলি ডিজিজ বিগিনস অ্যাট কিচেন। ঠিক। আপনার হেলদি কিচেন প্র্যাকটিস যদি থাকে তাহলে আপনি অনেকাংশেই রোগ থেকে মুক্ত থাকতে পারেন। আপনার বাড়িতে রান্না বাড়ার যার দায়িত্ব আছে, ধরুন যেই মহিলারা আছেন, মা হোক, বোন হোক বা গৃহিণী হোক, ওনারা কিন্তু সবসময় সিলেক্ট করেই উপকরণ ইউজ করবেন এবং তাতে কিন্তু আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার প্রবণতা খুব কম থাকবে। আপনি যখন বাইরে খাচ্ছেন তখন কিন্তু আপনি অন্যের দায়িত্বে থাকছেন। তো দেখা যায় যে মূলত উপকরণ, গুণগত মান যদি ঠিক না থাকে, তার থেকে কিন্তু বিভিন্ন রকম, খালি লিভার কেন বলবো, বিভিন্ন রকম পেটের রোগ বা বিভিন্ন হৃদরোগ, স্নায়বিক রোগ হতে পারে। একদম, একটা বিষয় আমরা যেটা জেনারেলি শুনি যে বাইরের যে তেলটা ব্যবহার হয়, প্রচন্ড পরিমাণ তেল হয় এবং সেটা মুখরোচক হয়, সবচেয়ে বড় কথা যেটা, যার জন্যই মানুষ সেই ফাস্ট ফুডের দিকে ঝুঁকে যায়। তো সেই যে তেল, অনেক ক্ষেত্রে তো আমরা বাড়ির খাবারেও দেখি সেই তেলটা অনেকটাই বেশি ব্যবহার হয়। তো একদম সেই জায়গাতে কি করা উচিত, কতটা কন্ট্রোল করা উচিত সেটা? একদম খুব বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞর একটা লাইন বলছি, তেল মানেই খারাপ। এতে ভালো তেল, খারাপ তেল, সয়া তেল, রাইস ব্র্যান অয়েল কিছুই হয় না। আচ্ছা। যত কম খাওয়া যায় ততই ভালো। আমি আজকে থেকে 5-6 বছর আগে একটা আর্টিকেল লিখেছিলাম লিভার স্মার্ট রাখতে আচ্ছা। কি কি করণীয়। তার মধ্যে আমি বলেছিলাম, যদি আপনি আপনার জিভকে যদি কন্ট্রোল না করতে পারেন, ফ্রাই খাওয়ার থেকে যদি নিজেকে বিরত না করতে পারেন, তাহলে অবশ্যই দেখে নেবেন কোন তেলের স্মোকিং পয়েন্ট হাই। ধরুন মাস্টার্ড অয়েল, আচ্ছা। স্মোকিং পয়েন্ট হাই। যদি ফ্রাই খেতে হয় তাহলে সবচেয়ে ভালো হচ্ছে মাস্টার্ড অয়েল। এতে ক্ষতি হবে কিন্তু কম হবে। আচ্ছা। আর এমনিতে যদি কোনো পরিবারে যদি রান্না করতে হয়, অন্য রান্নার জন্য রাইস ব্রেন অয়েল
ভালো। অনেকে ভুলবশত কিন্তু অলিভ অয়েলে রান্না করে ফেলেন। অলিভ অয়েলের কিন্তু স্পোকিং পয়েন্ট খুব লো থাকে, তাই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যা আমরা ফ্যান্সি ভাবে অলিভ অয়েল যেটা, সেটা কিন্তু ইনফ্যাক্ট মার্কেটটাও সেইভাবে করা হয় যেটা হেলদি হিসেবেই কিন্তু মার্কেটিংটা করা একদম হয়। এটাই সমস্যা কি, আমরা অয়েলটা তো বিদেশি নিয়ে নিচ্ছি, যেটা মেডিটেরিয়ান ফুডের মধ্যে পড়ে অলিভ অয়েলের পার্ট, কিন্তু আমরা কুকিং স্টাইলটা কিন্তু মেডিটেরিয়ান ইউজ করছি না। তাই আমরা কুকিং যদি ফ্রাই করে করছি তাহলে অলিভ অয়েল আরো বেশি মারাত্মক হতে পারে। দিস ইজ এ অয়েল যেটাতে আপনার বলে যে ফুডকে গ্রিজিং করার জন্য, ধরুন স্যালাডের উপরে ছড়িয়ে দেওয়া, ডালের সঙ্গে মিক্স করে নেওয়া, বা রান্না সবজির উপরে ছড়িয়ে দেওয়া, ওইভাবে যদি অলিভ অয়েল নেওয়া হয় তাহলেই স্বাস্থ্যের জন্য উপকারী, না হলে ফ্রাই করলে অলিভ অয়েলের খারাপ প্রভাবটা আসতে পারে। আমরা ফ্যাটি লিভার নিয়ে কথা বলছিলাম, ফ্যাটি লিভারই ফিরে যাই আবারও। এই যে ফ্যাটি লিভার যাতে না হয় তার জন্য কি করণীয়, যদি আবার একটু। খুব সিম্পল, আমরা বললাম ডিসরেগুলেশন থেকে ফ্যাটি লিভার হয়, তাহলে রেগুলেট করা। কি করা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাদের বেশি হয়, 40-এর পর এমনিতেই আমাদের বডির বিএমআই কমে যায়, ঠিক আছে, বিএমআই বেড়ে যায় আর বিএমআর কমে যায়। তো বেসাল মেটাবলিক রেটকে যদি বাড়াতে হয় তাহলে রেগুলার এক্সারসাইজ করতে হবে। আমি আমার একটা মিটিংয়ে বলেছিলাম যে 40-এর পর আপনার যদি ব্যাংক ব্যালেন্স 40 লাখ নাও থাকে তাহলে কোনো হতাশা হওয়ার কথা নেই। আপনার কি করতে হবে, আপনি 4 কিলোমিটার খুব দ্রুত হাঁটতে পারছেন, বা 40 কিলোমিটার আপনি সাইকেল চালাতে পারছেন, আর সবচেয়ে বড় কথা এখনো আপনি 40+ এজে 40 সাইজের শার্ট আপনি পরতে পারছেন, এটাকেই বলে রিয়েল সাকসেস। আচ্ছা, তাহলে হেলদি থাকার জন্য সবচেয়ে প্রথম কি করতে হবে, আপনার নিয়মিত এক্সারসাইজ করতে হবে। কালকে আমাদের ন্যাশনাল ইয়থ ডে, স্বামী বিবেকানন্দর জন্মদিন। এই দিনটিতে আমরা যোগা ব্যায়াম করে, যেভাবে স্বামী বিবেকানন্দ আমাদের যুব সমাজকে বলেছে উদ্দীপ্ত থাকতে, জাগরুক থাকতে, সুস্থ থাকতে, তাই নিত্য এক্সারসাইজ করতে হবে আমাদের। বিভিন্ন রকম, আপনার কখনো সময় হচ্ছে না, অনেকে ভাবে সকালে হাঁটতে পারছি না, মর্নিং ওয়াকের টাইম নেই, লেট নাইট করতে হয়। আমি আমার পেশেন্টদের কনসেপ্ট বলি, যখন খুশি হাঁটুন। সকালে হাঁটতে পারছেন না, কোনো চাপ নেই, সন্ধ্যাবেলা হাঁটুন, কিন্তু যখনই আসবেন ঘাম ঝরিয়ে হাঁটবেন, 40 থেকে 45 মিনিট দ্রুত হাঁটবেন, এবং আস্তে আস্তে হাঁটবেন। মানে প্রথম আপনি 15 মিনিট হাঁটবেন, আপনি হঠাৎ হাঁটা শুরু করেছেন, প্রথম দিন আপনি 2 ঘন্টা হাঁটতেন, কোনো লাভ নেই। বডিকে ওয়ার্ম করতে হয়, রিদম করতে হয়, আস্তে আস্তে করে এক্সারসাইজের মতোই এটাকে, হাঁটাটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। সঙ্গে খাওয়ার নিয়ম রয়েছেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্লি ডিনার। যেমন আমি টক শোতে আসার আগে আমি প্রতিদিন 7টা থেকে 7:30টার মধ্যে ডিনার করি। অনেকের অবাক লাগতে পারে, কিন্তু আমি এটা গত বহু বছর ধরে করছি, এটাই আমার জন্য নর্মাল। তাই দর্শক বন্ধুদের আমি আবেদন করব, যারা ফ্যাটি লিভারে ভুগছেন, খালি ডিনারের টাইমটাকে 1-1.5 ঘন্টা আগে করে নিন। আর চেষ্টা করুন ডিনারে আপনার এত বেশি খাওয়ার প্রয়োজন কি, কারণ স্বপ্ন দেখতে তো আর এনার্জি লাগে না। তাহলে সোজা অল্প একটু স্লাইট একটু খাবার খেয়ে ঘুমিয়ে যান। আর ব্রেকফাস্ট লাইক এ কিং অ্যান্ড ডিনার লাইক এ পপার। মানে হচ্ছে ব্রেকফাস্ট আপনার যা যা ভালো হবে, সকালে হয়তো আপনার গৃহিণীর উপর একটু চাপ পড়বে, ভালো খাবার কিছু খেতে হলে ব্রেকফাস্টে খেয়ে নিন, বা আমরা যেটা সকালে ভাত খাই, বা যদি না সম্ভব হয় লাঞ্চে করে নিন, কিন্তু ডিনার সবসময় স্লিম থাকাই উচিত। একদম। তো আমরা যেটা সাধারণত দেখি, ডিনার টাইমটা কিন্তু আমাদের 10টা থেকে 11টা, ওই টাইমটার মধ্যেই বেশিরভাগ মানুষ আমরা ডিনারটা করে থাকি। তো সেই টাইমটা কি অ্যাপ্রোপ্রিয়েট নয় তাহলে বলছেন? নট অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ফিজিওলজিক্যালি আপনার ডাইজেশন সিস্টেম সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে হচ্ছে লেট ইভিনিং এ। আচ্ছা, ঠিক আছে। তো আপনি মানে আনটাইমে ডিনার করছেন, এতে খালি লিভার রোগ কেন, অ্যাসিডিটিও বাড়বে, বিভিন্ন রকম রোগ হবে। তাই সবসময় ডিনার আর্লি করা উচিত। এরপর যারা কোনো কাজ করছেন, ধরুন ইভিনিং এ, রাতে আপনি ঘুমানোর সময় আপনি লাইট স্ন্যাক্স নিতেই পারেন, প্রোটিন স্ন্যাক্স নিয়ে ইউ ক্যান গো টু বেড। সিম্পল। তো সেইভাবে লাইফস্টাইল চেঞ্জেস এর মাধ্যমে আমরা সুস্থ থাকতেই পারি। ডাক্তারবাবু, আরেকটা জিনিস, যে পাকস্থলীর ব্যাকটেরিয়া, এই বিষয়টা আমরা শুনে থাকি অনেক জায়গাতেই। পাকস্থলীর ব্যাকটেরিয়া থেকে নিজেদেরকে কিভাবে রক্ষা করা, বা এই পাকস্থলীর ব্যাকটেরিয়া হলে কি কি সমস্যা হয়? বেসিক্যালি একটা জিনিস শুনলে হয়তোবা অনেকে আতঙ্কিত হবেন, আমাদের শরীরে সবার ফুসফুসে টিবি ব্যাকটেরিয়া থাকে। আচ্ছা, ঠিক তেমনি সবার পাকস্থলীতে এইচ পাইলোরি নামক ব্যাকটেরিয়া থাকে। নরমাল কেন, ব্যাকটেরিয়া প্যাথোজেনিক। বেরিয়ান মার্শাল এই ব্যাকটেরিয়াকে খুঁজে বার করেছিলেন, এবং এর আগে ভাবা হতো যে স্ট্রেস থেকে হয়তোবা পেটের আলসার হয়। তো ওই বিজ্ঞানীরা যখন খুঁজে পেয়েছেন, তার জন্য ওনারা নোবেল
পুরস্কারও প্রাপ্ত করেছিলেন। তো বেসিক্যালি এটি একটি হানিকারক ব্যাকটেরিয়া, যেটি মানে ভারতের মতো দেশে মোটামুটি ধরুন 85%-এর পাকস্থলী, 85% মানুষের পাকস্থলীতে কিন্তু এই ব্যাকটেরিয়াটি রয়েছে। এবার যখন সংক্রমণটা আউট অফ লিমিট চলে যায় বা আমাদের ইমিউনিটি কমে যায় বা কোনো খারাপ ধরনের এইচ পাইলোরি ব্যাকটেরিয়া পেটে গ্রো করে, তখন গিয়ে পেটের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তার থেকে আলসার, ইরোশন বা ভবিষ্যতে স্টোমাক ক্যান্সারও হতে পারে। আচ্ছা, তো এর থেকে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা, মানে কিভাবে সেটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানে আপনি যে কোনো ইনফেকশন থেকে যদি সুরক্ষিত থাকতে হয় তাহলে জানতে হবে এটা কিভাবে ছড়ায়। কারণ এটার রুট অফ ট্রান্সমিশন হচ্ছে ফিকো ওরাল রুট। মানে কি, মানে যেই সংক্রমিত ব্যক্তির মলের সঙ্গে পিউরিফাইড ওয়াটারের যদি কন্টামিনেশন হয়ে যায়, তার থেকে কিন্তু সুস্থ মানব দেহে যখন এটা ঢুকে যায় তখন পাকস্থলীতে গিয়ে সে বাসা বাঁধে এবং এইচ পাইলোরি ইনফেকশন হয়, তার থেকে সমস্যা তৈরি হয়। এবং সবচেয়ে জরুরি, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যাদের পরিবারে থাকে, ওনার ওয়াইফের বা ওয়াইফ থেকে হাজব্যান্ডের এইচ পাইলোরি হওয়ার প্রবণতা প্রায় 70%। মানে হাজব্যান্ডের থাকলে 70% কেসে ওয়াইফের এই রোগ থাকবে বা ভাইসে ভার্সা। এবং আরো মজার জিনিস হচ্ছে পরিবারের অন্য সদস্যদেরও 10 জনের মধ্যে 4 জনের এই ইনফেকশন থাকতে পারে। তাহলে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার ফ্যামিলি স্ক্রিনিংও খুব ইম্পর্টেন্ট। এবং যখন এইচ পাইলোরি বা এসিডিটি, আমাদের এখানে ডেমোগ্রাফিক ডাটা অ্যানালাইসিস এগুলোর অনেকটা খামতি রয়েছে। ধরুন যেই এলাকাতে পরিষ্কৃত জল যাচ্ছে না, খুব পেটের রোগ হচ্ছে, ওইখানে কিন্তু ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমকে একবার ভালো মতো চেক করা উচিত, কারণ কন্টামিনেশন থেকে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, এই রোগটি কিন্তু কিছু প্রফেশনালদের বেশি হয়, যেমন এর মধ্যে আমরাও রয়েছি যারা নিয়মিত এন্ডোস্কোপি করছি। এন্ডোস্কোপি যারা থাকে, কারণ আপনার কাছে রোগী এসছে এইচ পাইলোরি ইনফেকশন নিয়ে, আপনি এন্ডোস্কোপি করছেন, আপনি প্রিকশন নিয়েছেন, কিন্তু তাদের বেশি হয়। বা ডেন্টিস্ট যারা মুখের সামনে গিয়ে কোনো ডেন্টাল প্রসিজার করেন, ওনাদের এই কিন্তু ইনফেকশন হওয়ার চান্সেস বেশি এইচ পাইলোরির। আচ্ছা, আরো একটা বিষয়, জিইআরডি আমরা শুনে থাকি, এই জিইআরডি কি? জিইআরডি একটা এব্রিভিয়েশন, যেটার ফুল ফর্ম হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। মানে কি, গ্যাস্ট্রো মানে হচ্ছে পাকস্থলী, ইসোফেগাস হচ্ছে খাদ্যনালী। যখন অম্বল পেট থেকে উপরে আসবে বা তার সঙ্গে মিশ্রিত খাবার বা খাদ্যদ্রব্য যেগুলো হজমের পর থাকে, ওইগুলো উপরে আসাকে আমরা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলি। মূলত কি হয়, আমাদের খাদ্যনালীর শেষ অংশে একটা ছোট্ট ভ্যালভ থাকে, জলের ভ্যালভের মতো আর কি। যখন জলটা পাস হয়ে যায় তখন উপরে যাতে না আসতে পারে, ওই ভ্যালভটা কোনো কারণে যদি দুর্বল হয়ে যায় বা অত্যাধিক অ্যাসিড যদি তৈরি হয়, তাহলে উপরে চলে আসে। এই উল্টো প্রবাহটাকেই জিইআরডি বলে অভিহিত করা হয়। আচ্ছা, তো এই বিষয়টা কেন হয় সেটা যদি বলেন, এবং প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি? জিইআরডিও সেম, আমি যেরকম বললাম, একটা স্ট্রেস রিলেটেড, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন কারণ হতে পারে। এইচ পাইলোরি সংক্রমণেও জিইআরডি হওয়ার প্রবণতা বাড়ে। আজকাল দেখা যাচ্ছে যে ওবেসিটির রেট খুব বাড়ছে, মানে এভরি 5th ম্যান ইন দ্য কান্ট্রি ইজ ওবিস বা ওভারওয়েট। তো এই ওভারওয়েট থেকে কিন্তু অ্যালিয়েস বলে যেটা আমি বললাম ভ্যালভ থাকে, এটা কিন্তু লুজ হয়ে যায়, তার ফলে এই অম্বল উপরে চলে আসে, তার থেকে জিইআরডি হয়। এবং আমরা আজকাল যদি প্রতিদিন যেই 15-20 জনের এন্ডোস্কোপি করছি, দেখা যায় যে মানে জিইআরডির জন্য একটা হায়াটাস হার্নিয়া বলে খাদ্যনালী এবং পাকস্থলীর জয়েন্টটা লুজ, দেখা যায় যে অলমোস্ট মানে 15-20% পেশেন্টে, মানে প্রতি 6 জনের মধ্যে একজনের খুব ইয়াং এজে পর্যন্ত খাদ্যনালী এবং পাকস্থলীর জয়েন্টটা লুজ আছে, যেটা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে হায়াটাস হার্নিয়া বলি। ওইটা ওই আবার যে সার্জিক্যাল হার্নিয়া ওরকম নয়, একটু ডিফারেন্ট। এর থেকেও কিন্তু জিইআরডি হয়। অনিদ্রায় যারা ভোগে তাদের জিইআরডি হয়। খুব বেশি পেইন কিলার যারা খায় তাদের জিইআরডি হয়। কোল্ড ড্রিঙ্কস বা পিপারমেন্ট জাতীয় যারা চকলেট নেয়, যেমন আগে কিছুদিন আগে খুব ফেমাস ছিল ক্লোরোমিন্ট। আমরা 5-7 বছর আগে সবাই ক্লোরোমিন্ট খেয়েছি, একটা প্যাকেটে দুটো থাকতো গ্রিন কালারের। মিন্ট জাতীয় জিনিস খেলে কিন্তু এই ধরনের জিইআরডি হওয়ার প্রবণতা বাড়ে। আচ্ছা, তো আরেকটা বিষয় আপনি বলছিলেন যে
ওবিস, আমরা একদম মানে 5 জনের মধ্যে একজন ওবিস এরকম একটা টেন্ডেন্সি হয়ে গেছে, ওভারওয়েট। ওভারওয়েট হ্যাঁ, রয়েছে, এবং এর থেকে বেড়ে গেলে তাকে ওবিস বলে। ওবিস বলে। তো এই যে ওভারওয়েট বা ওবিস হওয়ার টেন্ডেন্সিটা ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন সময়, তো এটা কেন হচ্ছে এবং সেটা কি শুধু লাইফস্টাইল এবং আমরা এখন সবটাই বলা চলে যে ওয়ার্ক ফ্রম হোম আমরা দেখতে পাচ্ছি কোভিড এর পর থেকে, কাজ করতেও বাইরে যেতে হচ্ছে না, এক্সারসাইজও অনেকটা কমে গেছে, সেই সব বিষয়ের জন্য ফুড হ্যাবিটসও কতটা দায়ী? একদম। আমি যত প্রসেসড আপনি খাবার খাবেন তত বিভিন্ন রকম রোগ হবে, যেমন তার মধ্যে জিআরডি হোক, ফ্যাটি লিভার হোক, বা ওবেসিটি হোক, থাইরয়েডের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, এগুলো সব প্রসেসড ফুড থেকে হয়। আমরা এখন সময়ের অভাবে সবাই রেডি ফুড খেতে পছন্দ করি, স্পেশালি বাচ্চারা। দেখবেন বাচ্চারা সব সময় ম্যাগি বা চাউমিন, এগুলো খুব বেশি, পিৎজা, এগুলো সে সব পছন্দ করে। সবচেয়ে অবাক জিনিস হচ্ছে আমরা পাশ্চাত্য সভ্যতাকে এত বেশি আমরা আগলে রেখেছি, আমাদের মনে হয় যে পিৎজা খেলে মনে হয় আমার বাচ্চা বেশি স্ট্যান্ডার্ড দেন রুটি খাবার থেকে। ঠিক আছে, আমাদের গার্জিয়ানদের, অভিভাবকদের এই মেন্টালিটি থেকে বেরোতে হবে। কারণ পিৎজা কোন দেশে চলে? সেই দেশে চলে যেখানে ফ্রেশ হুইটের রুটি পাওয়া যায় না। আমাদের দেশে গঙ্গা যমুনার মতো নদী রয়েছে, ফ্রেশ সব ফসল হচ্ছে, আমাদের বাচ্চারা কেন পিৎজা খাবে? আমাদের বাচ্চারা রুটি খাবে। তো এই ধরনের মানসিকতাও কিন্তু রোগের জন্য দায়ী। আমাদের শরীরটা কিন্তু সংরচনাগতভাবে কিন্তু ভারতীয়। এর মধ্যে আপনি এবং আমি কিন্তু পোশাক পরেছি সব পাশ্চাত্য। পাশ্চাত্য, ঠিক। তো এই ব্যাপারগুলো নিয়েও আমাদের চর্চা করা উচিত এবং কথা বলা উচিত। একদম, আপনি যেটা বললেন যে ট্র্যাডিশনাল ফুড অর্থাৎ ইন্ডিজিনিয়াস যে ফুড, সেই হ্যাবিটটা থেকে আমরা অনেক ক্ষেত্রেই বেরিয়ে যাচ্ছি। সেটা হতে পারে, সেটা আমাদের সময়ের জন্য হতে পারে, সেটা রেডিলি অ্যাভেলেবল তার জন্য, মার্কেটিং এর জন্য তো বটেই, স্ট্যাটাস অবশ্যই একটা বিষয়। তাহলে আমরা যদি এখন শিফট হয়ে যাই আবারও ট্র্যাডিশনাল ফুডের দিকে, অর্থাৎ মানে বেসিক্যালি যেটা আমরা খাই, তাহলে কি অনেক সমস্যাই সমাধান হতে পারে? একদম। দেখুন না, আপনার হজম কিভাবে খাওয়ার হয়, আপনার চিবিয়ে খেতে হয়। প্রসেসড ফুডে ইনডাইজেশন হওয়া কম্পালসারি, কারণ আপনি চিবোবেন না। আপনার স্যালাইভার মধ্যে অ্যামাইলেজ যেই এনজাইমটা আছে, ওইটা আপনি যখন চিউ করবেন খাওয়ার, তখনই কিন্তু এটা নিঃসৃত হয়। তখন আপনার খাওয়ার কার্বোহাইড্রেট ম্যাক্সিমাম ডাইজেশন হয় স্যালাইভা থেকে, তো এটা মুখ থেকে সিক্রেশন হয়। প্রসেসড ফুডে এই জিনিসগুলো থাকছেই না। আরো অনেক ব্যাপার আছে। প্রসেসড ফুড বানাতে গেলে প্যালাটেবিলিটি একটা জিনিস আছে, সুস্বাদু করতে হয়। তার জন্য অনেক আর্টিফিশিয়াল কালার, সুইটনার, ফ্লেভার মিশাতে হয়। তাই আমার ভগবানের কাছে একটা কমপ্লেইন আছে, যে যেটা দেখতে ভালো, যেটা খেতে স্বাদ, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। আর যেটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা খেতে কেন ভালো না? দেখতে এবং খেতে ভালো না। তো আমাদের কোথায় ফোকাস করতে হবে? যেই জিনিসটা দেখতে ভালো না, যেমন আমরা সবজি যখন কিনি, আমি শুনেছি চকচকে সবজিগুলো কিন্তু খুব ফার্টিলাইজার দিয়ে একদম একদম দেখতে, যেগুলো এগুলো যেভাবে ট্রেডিশনাল ফার্মিং হয়, এগুলো দেখতে ভালো না। ঠিক এরকম ভাবে আপনারা এমপ্লয় করুন জিনিসটা। যদি খাওয়ার সুস্বাদু খেতে হয়, তাহলে হেলথ কম্প্রোমাইজ হবেই। হেলদি অ্যান্ড টেস্টি দুটো একসাথে নাও পাওয়া যেতে পারে। তো আপনার অধিকার যে আপনি হেলদি খাবার খাবেন নাকি আপনি টেস্টি খাবার খাবেন। ঠিক। ডাক্তারবাবু, এবারে চলে আসি যে প্যানক্রিয়াটিক অ্যাটাক, এই প্যানক্রিয়াটিক অ্যাটাক জিনিসটা কি, কেন হয়? খুব ভালো টার্ম ইউজ করেছেন। সত্যি, মানে অনেকে বলে প্যানক্রিয়াটাইটিস। তো প্যানক্রিয়াটাইটিস মূলত দুই রকমের হয়। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, খুব সিম্পলিফাই করে বলছি জিনিসটা, দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে। আরেকটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, যেটা তীব্র প্যানক্রিয়াটাইটিস, ওইটাকে প্যানক্রিয়াটিক অ্যাটাক টার্মটা আপনি খুব সুন্দর ইউজ করেছেন। বেসিক্যালি কি, মানে হার্ট অ্যাটাকের মতো হঠাৎ করে হয়। বেসিক্যালি এগুলো হয় অতিরিক্ত মদ্যপান করলে হয়। মদ্যপান ছাড়াও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। গলব্লাডার স্টোন থেকে প্যানক্রিয়াটাইটিস হয়। 10 জনের মধ্যে 7 জন ব্যক্তির প্যানক্রিয়াটাইটিস হওয়ার পেছনে এই দুটোই কারণ থাকে। তাছাড়া বিভিন্ন অন্য কারণে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আমি জনগণের বোঝার স্বার্থে আর এত ডিটেলসে যাচ্ছি না। যেমন হাই কোলেস্ট্রল থেকেও কিন্তু প্যানক্রিয়াটাইটিসের অ্যাটাক হতে পারে, আইডিওপ্যাথিক প্যানক্রিয়াটাইটিস, জেনেটিক প্যানক্রিয়াটাইটিস, জেনেটিক কারণ থেকেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। অনেক ছোট 5 বছরের বাচ্চারও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এগুলো রেয়ার। তো মূলত কারণ হচ্ছে অ্যালকোহল, অতিমাত্রায় অ্যালকোহল নিলে, বা গলব্লাডার স্টোন থেকে। এবার স্মোকিং থেকে হয় কিনা, স্মোকিং থেকে ডাইরেক্ট প্যানক্রিয়াটাইটিস না হলেও প্যানক্রিয়াটিক পেশেন্ট যদি স্মোক করে, তাহলে অবস্থার দ্রুত অবনতি হতে পারে। আর অ্যাটাক শব্দটা এর জন্য ইউজ করা হয় কারণ
যেমন হার্ট অ্যাটাক হলে খুব দ্রুত চিকিৎসা চাই, ঠিক প্যানক্রিয়াটাইটিসে দ্রুত চিকিৎসা চাই। এবং আপনি অবাক হবেন শুনলে, প্যানক্রিয়াটাইটিসের মূল চিকিৎসা হচ্ছে সালাইন, ইন্ট্রাভেনাস সালাইন। রিঙ্গার ল্যাকটেট বলে একটি ফ্লুইড আছে, এই ফ্লুইডটা খুব দ্রুত যদি দেওয়া যায় তাহলে অনেক অনায়াসেই পেশেন্ট ঠিক হয়ে যেতে পারে। আমি দেখেছি প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট খুব হাই অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, বা পেটের নিচে অক্টিওট্রাইড বলে কিছু ইনজেকশন ইউজ হচ্ছে। র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল বা বিভিন্ন স্টাডিতে অ্যান্টিবায়োটিকের ইউসেজ বা কোনো স্পেশাল ইনজেকশনের খুব বেশি প্রয়োজন নেই। মেন হচ্ছে রিঙ্গার ল্যাকটেট, আর কিছু পেইন কিলার ইনজেকশন লাগতেই পারে। পেইন কিলার যে সবসময় খারাপ হবে তা না। আমরা যখন প্রেসক্রিপশন করি দেখবেন, আমরা যদি 1 মাসের জন্য কোনো গ্যাসের ওষুধ লিখি, পেশেন্ট এটাকে 6 মাস খেয়ে ফেলে। আর পেইন কিলার যদি খুব প্রয়োজন হয়, লেখা হয় 5 দিনের ওষুধ, তবুও পেশেন্টের একটা অনীহা থাকে যে পেইন কিলার। তো অনেক পেইন কিলারের সঙ্গে একটা সেই জুড়ে গেছে যে সাইড এফেক্ট হয়, ওষুধটা ভালো না। তবে পেইন কিলার খালি পেইন কিলার না, ওইটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অলসো। মানে কি, আপনার যে চারিদিকে যে স্ফীতি হয়ে থাকবে বা ফুলে থাকবে জায়গাটা, ওইটার কিন্তু উপশম করতে গেলেও কিন্তু ওই গ্রুপের ওষুধগুলোর ব্যবহার হয়। তাই প্যানক্রিয়াটাইটিসের অ্যাটাকগুলোতে মূলত এই দুটো মেডিসিনের সবচেয়ে বেশি ইউজ হয়। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একটু ডিফারেন্ট টাইপের, দেহ শুকিয়ে যায়, মলের মধ্যে চকচকে ভাব চলে আসে, একটা যেটা আমরা আমাদের ভাষায় ফ্যাটি ডায়রিয়া বা স্টেটোরিয়া বলি। তখন ওই পেশেন্টদের একটু অন্যরকম ভাবে লং টার্ম ডিজিজ, লং টার্ম ট্রিটমেন্ট করতে হয়। তবে প্যানক্রিয়াটিক অ্যাটাক মানে হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তো এই প্যানক্রিয়াটিক অ্যাটাকটা কতটা ক্ষতিকারক? খুব হানিকারক হতে পারে। সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে যদি নেক্রোসিস বা যদি পুজের মতো জমে যায়, প্যানক্রিয়াস যদি গলে যায়, তার মধ্যে 50% পেশেন্টের ডেথ হতে পারে। আচ্ছা, প্রাণঘাতী রোগ। আর মিডিয়াম বা হালকা প্যানক্রিয়াটাইটিস, যেটা মাইল্ড অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলি বা মডারেটলি সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস বলি, এটাতে প্রাণহানি হওয়ার আশঙ্কা খুব কম থাকে। পেশেন্ট অনেক সময় বুঝতেই পারে না যে মাইল্ড প্যানক্রিয়াটিক অ্যাটাক হয়েছে, গ্যাস বা অন্য কিছু ভেবে এর চিকিৎসা করায়, সাময়িকভাবে সেরে গেলেও দ্বিতীয় অ্যাটাক আর একটু বড় হলে তখন গিয়ে ধরা পড়ে যে প্যানক্রিয়াটাইটিস হয়েছে। আপনি এই যে গ্যাসের কথা বললেন, যেটা সাধারণভাবে আমরা দেখি যে পেটে গ্যাস হয়েছে, স্বাভাবিকভাবেই একটা এতটা আমরা পাত্তা দিই না বিষয়টাকে। কিছু ঔষধ বাড়িতে থাকলে খেয়ে নিলাম বা ওভার দ্য কাউন্টার কিনে সেটা খেয়ে নিলাম। তো এই যে গ্যাস, বিশেষ করে যদি বলি আমি যে আমাদের রাজ্যের মানুষ বা বাঙালিদের একটা টেন্ডেন্সি থাকে যে কিছু একটা পেটের সমস্যা, গ্যাস হয়েছে। তো এই বিষয়টা কতটা খারাপ হতে পারে? কারণ সবকিছুই তো আমরাই নিজেরাই চিকিৎসা করার একটা টেন্ডেন্সি চলে এসেছে, ওষুধ খেয়ে নিচ্ছি। কতটা ক্ষতিকারক হতে পারে সেটা? অ্যাকচুয়ালি কি, আমাদের পেশেন্ট ইজ টু ডক্টর রেশিও খুব অ্যাডভার্স। মানে আপনি চাইলেও স্পেশালিস্ট ডক্টর সময় মতো দেখাতে পারেন না। তো এটা ফ্যাক্টর থাকলেও তবু আমি বলবো যে মানে অবহেলা করা উচিত নয়। আপনার কাছাকাছি যে কোনো ডক্টরের, রেজিস্টার্ড প্র্যাকটিশনারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আর গ্যাসের রোগের পেছনে, গ্যাস একটি লক্ষণ মাত্র, রোগ নয়। তাই অনেকেই, দর্শক বন্ধুদের মধ্যে আমার অনেক পেশেন্টও থাকবে, এবং সবাই যখন ঢুকে আমাকে প্রথম কমপ্লেইন কি, গ্যাস হয়েছে, তখন আমি গ্যাস শব্দটাকে বলি, আপনি গ্যাস শব্দটাকে ব্যবহার করবেন না। তাতে কি হয়, ডক্টরের বুঝতে অসুবিধা হয় আপনার আসল সমস্যা কি। যেমন খাওয়ার পর পেট ফুলে যাওয়াকে অনেকে গ্যাস বলে, ঘন ঘন বাত ক্রিয়াকে অনেকে গ্যাস বলে, ঢেকুর আসাকে অনেকে গ্যাস বলে। তাহলে সমস্যাটার উৎপত্তি কোত্থেকে হচ্ছে, এটা যদি বিচক্ষণভাবে ধরা যায় তাহলে এর উপশম করা সম্ভব। আর সবচেয়ে জরুরি হচ্ছে কি, গ্যাস তো আর চোখে দেখা যায় না, কোনো মেশিন নেই যেটা গ্যাসকে দেখতে পারে, কারণ গ্যাস অদৃশ্য। তাই সবাই গ্যাসকেই ব্লেম করে, কারণ যাকে দেখা যায় না তারই দোষ, তাকে দোষ দিতে বেশি সুবিধা। একদম। তাহলে এই যে গ্যাস বলে আমরা হয়তো সেই একটা অ্যান্টাসিড নিয়ে নিলাম, একটা এসিলো খেয়ে নিলাম, বা এরকম টাইপের একটা ওষুধ খেয়ে নিলাম, তারপর সেটা কি একটা খারাপ দিকেও টার্ন করতে পারে? কারণ ওভার দ্য ইয়ার্স অনেকেই হয়তো এরকম ভাবে ভুগছেন, খেয়ে নিলেন, অ্যান্টাসিডটা কমে গেল, তারপর আবার হয়তো কিছু একটা খেলেন, আবার হলো, এভাবেই চলছে হয়তো। আপনার দুটো প্রশ্নের আগে যে করেছেন, ওই এইচ পাইলোরি নামক জিনিসটা বেসিক্যালি কি, এতে এসিডিটি হয়। এসিডিটি এবং গ্যাস সেম না, ঠিক আছে? অম্বল তৈরি হওয়াকে আমরা এসিডিটি বলি, আর পেট ফুলে যাওয়াকে আমরা প্রধানত গ্যাস বলি। বেসিক্যালি আমরা খালি পেটে যে ওষুধগুলো খাই, এগুলো অ্যাসিডকে তো প্রতিরোধ করে, পাকস্থলী থেকে অ্যাসিড উৎপন্ন হতে দেয় না, কিন্তু এতে তো গ্যাস কমবে না। তখন অনেকে হয়তো বা যুক্তি দেবেন যে আমরা খেলে তো ভালো থাকি। আসলে কি, আপনি যদি বিশ্বাস করে
তাল মিছরিও খেয়ে নেন, তাহলেও হুম। কিন্তু অনেক সময় রোগ ঠিক হয়ে যায়। আচ্ছা। আমি অনেক সময় আমার পেশেন্টকে বলি, অনেকে ধরুন কনস্টিপেশনে ভুগছেন, গ্যাসের ওষুধ হুম, খাচ্ছেন, হুম। বলছে যতদিন ওষুধ খাচ্ছি ততক্ষণ কনস্টিপেশন ঠিক থাকে। কিন্তু ইললজিক্যাল, হ্যাঁ। মানে এর মধ্যে কোনো লজিক নেই। কারণ গ্যাসের ওষুধ কিন্তু কোলন পর্যন্ত অ্যাকশন করেই না, অ্যাকশন ম্যাক্সিমাম পাকস্থলী বা ক্ষুদ্রান্ত পর্যন্ত থাকে। কিভাবে লাভ হয়? প্লেসেবো এফেক্ট বলে। ঠিক। বিশ্বাস করে তাল মিছরি খেলেও হুম। ওষুধে কাজ হতে পারে। তাই নিজের চিকিৎসা ডক্টর নিজেই করতে পারে না। ডক্টরেরও চিকিৎসার প্রয়োজন হলে আরেকজন ডক্টরের আরেকজন প্রয়োজন ডক্টরের হয়। প্রয়োজন হয়। তাহলে আপনি কিভাবে করতে পারবেন? ঠিক। ডাক্তারবাবু, আরেকটা বিষয়, প্যানক্রিয়াটিক অ্যাটাকের কথা আমরা বলছি, প্যানক্রিয়াটিক ক্যান্সারের লক্ষণ কি কি হতে পারে? খুব রেয়ার ডিজিজ প্যানক্রিয়াটিক ক্যান্সার। প্যানক্রিয়াটাইটিস যখন লেট স্টেজে গিয়ে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়, তখন গিয়ে এর মধ্যে ক্যান্সার হয়। এবং প্যানক্রিয়াটিক ক্যান্সারের খুব আলাদা লক্ষণ থাকে না, কারণ পেশেন্ট প্যানক্রিয়াটাইটিসে অলরেডি পেটে ব্যথা হচ্ছে। এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। যেরকম পরীক্ষা করতে গিয়ে ফ্যাটি লিভার ধরা পড়ে, ঠিক সেরকম স্ক্যান করতে গিয়ে অনেক সময় টিউমার ধরা পড়ে। তার থেকে ওই টিউমারের বায়োপসি নিলে বা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করলে হুম। ওই যেই রসটা পাওয়া যায় তাতে অনেক সময় ক্যান্সারের জার্ম পাওয়া যায়, তাকে প্যানক্রিয়াটিক ক্যান্সার বলে। প্যানক্রিয়াটিক ক্যান্সার সত্যি বলতে গেলে খুব ফ্যাটাল ডিজিজ, এবং তার মধ্যে রিমেডি হওয়ার চান্স খুব কম থাকে। আচ্ছা। খুব আর্লি স্টেজে ধরা পড়লে হয়তোবা অপারেশনের মাধ্যমে প্যানক্রিয়াসের ওই অংশটাকে বাদ দেওয়া গেলে তাহলে প্যানক্রিয়াটিক ক্যান্সারে পেশেন্ট আয়ু পেতে পারে, না হলে খুব কম সময়ের মধ্যে প্যানক্রিয়াটিক ক্যান্সারের রোগী মারা যান। আচ্ছা। তো এই প্যানক্রিয়াটিক ক্যান্সার যেহেতু এতটাই ফেটেল, তো এই থেকে বাঁচার কি সম্ভাবনা রয়েছে বা কিভাবে প্যানক্রিয়াটাইটিস এড়ানো যাবে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যেই ফুড অ্যাডাল্ট্রেশন, এগুলো হচ্ছে ক্যান্সারের একটা মূল। আচ্ছা। আর্টিফিশিয়াল কালার্ড ফ্রুটস, ফুড, সবকিছুই ক্যান্সারের কারণ। তাই সবসময় দেখতে হবে শাকসবজি বা ফল মূল যেগুলো বাড়িতে আসছে খুব ভালো মতো ধুতে হবে, ধুয়ে খেতে হবে। তার থেকেও জরুরি হচ্ছে বাইরে খাওয়ার প্রবণতাকে একদম কমিয়ে ফেলতে হবে। যত কম বাইরে খাবেন তত টক্সিক জিনিস আপনার পেটে কম ঢুকবে, এবং ক্যান্সারকে আপনি ততটাই প্রিভেন্ট করতে পারবেন। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টদের মূলত অ্যালার্ট থাকা উচিত, কারণ ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট থেকেই প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়। একদম। আমরা বিভিন্ন লিভার ডিজিজের কথাও শুনি, তো বিভিন্ন লিভার ডিজিজের মধ্যে একটা যেটা আমরা শুনে থাকি যে অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ, তো এই বিষয়টা কি, এটা যদি একটু এক্সপ্লেইন করেন। একদম আপনি খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন করেছেন। বেসিক্যালি অনেকেই ভাবে হয়তোবা অ্যালকোহল এক চুমুক নিলেই অ্যালকোহলিক লিভার ডিজিজ হয়, এমন না। বেসিক্যালি কি, অ্যালকোহলের একটা মাত্রা আছে, এই মাত্রার অতিরিক্ত মদ্যপান করলে অ্যালকোহলিক লিভার ডিজিজ বলা হয়। অ্যালকোহল যে কোনো রূপেই নেওয়া হোক স্বাস্থ্যের জন্য খারাপ, এটা সবাই আমরা জানি, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল জিনিসটাও জানা উচিত। নর্মালি আমরা কি বলি, মানে অ্যাজ এ লিভার স্পেশালিস্ট আমরা সপ্তাহে যদি কেউ দুদিনের বেশি নর্মাল যেই ড্রিঙ্ক আছে, হুইস্কি বলুন বা যে কোনো অন্য ড্রিঙ্ক বলুন, এগুলো যদি 90 ml এর বেশি নিচ্ছেন, মানে সপ্তাহে 140 গ্রাম অফ অ্যালকোহল, ঠিক আছে, ইথানল, মানে আপনি যে কোনো স্ট্যান্ডার্ড ড্রিঙ্কে 40% অ্যালকোহল থাকে। তো আপনি ক্যালকুলেট করে নিন, আপনি যদি 250 ml এর বেশি যদি অ্যালকোহল যদি আপনি নিচ্ছেন পার উইক, তাহলে অ্যালকোহলিক ডিজিজ হওয়ার প্রবণতা বাড়বে। তাও আচ্ছা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুজন ব্যক্তি সমপরিমাণ অ্যালকোহল নিলে দুজনের লিভার কিন্তু একভাবে খারাপ হয় না। একভাবে, হ্যাঁ। এটা কিন্তু একটা জেনেটিক ফ্যাক্টরও আছে এর মধ্যে। আচ্ছা। এডিএইচডি বলে একটা জিন আছে, যেটা অ্যালকোহল থেকে একটা ক্লিনার অল্টারনেটিভ অ্যাসিডালডিহাইড হতে দ্রুত সাহায্য করে, তাদের লিভারে দুষ্প্রভাব কম হয়। আর যাদের জেনেটিক্যালি ততটা ব্লেসড নন, হুম। তাদের অ্যালকোহলে লিভার ডিজিজ হওয়ার প্রবণতা বেশি থাকে। তাই অ্যালকোহলিক লিভার ডিজিজ মানে অ্যালকোহল থেকে লিভার খারাপ হলে তাকে অ্যালকোহলিক লিভার ডিজিজ বলে। আচ্ছা। তাহলে এই অ্যালকোহলিক লিভার ডিজিজের লক্ষণটা কি হতে পারে? কখন একজন পেশেন্ট বুঝবেন যে তার হয়তো এই রোগটা হয়েছে, বা কিভাবে কি হয়? আর্লি স্টেজে খুব বেশি বোঝা যায় না, কারণ লিভার যতক্ষণ 80% ড্যামেজ না হয় হুম। তাতে লিভার স্পেসিফিক খুব বেশি সিমটমস আসে না। ধরুন কারোর যদি 80% পেটের ড্যামেজ মানে তো মানে বেশ ড্যামেজ, বেশ ড্যামেজ সত্যি হয়ে গেল, কথা, হ্যাঁ। একদম। কারণ লিভার ডিজিজের কিন্তু একটা ন্যাচুরাল প্রোগ্রেশন আছে। আচ্ছা।
প্রথম হচ্ছে ফ্যাটি লিভার, নর্মাল ফ্যাটি লিভার থাকবে, এবং কিছু ফ্যাটি লিভার থাকবে যেগুলো প্রোগ্রেস করবে। কিভাবে বোঝা? বিভিন্ন রকম উন্নত টেস্ট আছে, যেমন ইলাস্টোগ্রাফি বলে একটা টেস্ট হয়, যেটা লিভারের নমনীয়তা যাচাই করে। যত নমনীয় লিভার থাকবে তত ভালো থাকবে, যত শক্ত লিভার থাকবে তত খারাপ হবে। আমি অনেক সময় পেশেন্টকে সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, মানে নর্মাল লিভার হচ্ছে আমাদের রাবার বলের মতো, যখন ফাইব্রোসিস হয় বা শক্ত হতে থাকে এটাকে বলে টেনিস বলের মতো শক্ত হয়, আর সিরোসিস মানে হচ্ছে আমাদের ডিউস বলের মতো। তো আপনার বোঝা যায় যে লিভারের যে ফ্যাট জমতে জমতে শক্ত হচ্ছে কিনা, ওই ইলাস্টিসিটি মাপার পরিমাপকে বলে ইলাস্টোগ্রাফি। এবং লিভারের বিভিন্ন এনজাইম যেমন এসজিওটি, পিটি বা সিরাম বিলিরুবিন, এই টেস্টগুলো থেকেও বোঝা যায়। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট হচ্ছে জিজিটি। আমি আজকাল দেখি অনেক রিপোর্টেই এলএফটি রিপোর্ট দিচ্ছে, কিন্তু তার সঙ্গে জিজিটি থাকছে না। তো গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ খুব ইম্পর্টেন্ট এনজাইম, এটা অ্যালকোহলিক লিভার ডিজিজ ডিটারমাইন করতে খুব বেশি সাহায্য করে। তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এলএফটি করান তাহলে অবশ্যই তার মধ্যে যাতে জিজিটি ফ্যাক্টরটা যাতে দেখা হয়, তাতে অনেক ভালো আইডিয়া পাওয়া যায়। নর্মালি এটা 55 মতো থাকে ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। যদি এর থেকে ডাবল হয়ে যায়, 100-110 এর উপর হয়, তাহলে ডেফিনেটলি আপনার লিভারে সমস্যা আছে। কোনো কাছাকাছি ডাক্তার বন্ধুদের আপনি পরামর্শ নিন এবং প্রয়োজনে ইলাস্টোগ্রাফি করিয়ে নিন। আর্লি সিরোসিস ডিটেক্ট করতে ইলাস্টোগ্রাফির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আরো অনেক কিছু সম্ভব। ফ্যাট অ্যাটেনুয়েশন ভ্যালু বলে একটা ইউ গ্যাপ ভ্যালু, আপনার ফ্যাটটা লিভার শক্ত করার জন্য কতটুকু প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তাকেও মাপা যায়। মানে সিরোসিসকে আগে ডিটেক্ট করার জন্য হচ্ছে ইলাস্টোগ্রাফি, ফাইব্রোসিস হয়েছে কিনা, ফাইব্রোসিস হওয়ার চান্স কত এই ফ্যাটি লিভারটার, তার জন্য ইউ গ্যাপ বা ক্যাপ বলে একটা ভ্যালু থাকে। এতে বোঝা যায় যে আপনার লিভার কত দ্রুত খারাপ হতে পারে। সুবিধা রয়েছে, খালি দর্শক বন্ধুদের ডিটেক্ট করে নিতে হবে, রোগী এবং রোগীকে দেখে নিতে হবে যে কিভাবে ডিটেক্ট করা যায় এবং সঠিক সিদ্ধান্তে কিভাবে আসা যায়। একদম। আপনি সিরোসিসের কথা বললেন, এবং লিভার সিরোসিস একটা টার্ম যেটা আমরা খুব কমনলি শুনে থাকি। তো এই লিভার সিরোসিস কি, সেটা যদি একটু এক্সপ্লেইন করেন। আমি দুটো নোটে এটাকে বলবো। প্রথম হচ্ছে, সবাই ভাবে সিরোসিস মানে হচ্ছে ডেথ সেন্টেন্স। নট লাইক দিস। অনেকে সিরোসিস ভাবে যে ক্যান্সার, নট ট্রু। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিরোসিস ইজ দ্য বিগিনিং অফ নিউ ডিসিপ্লিনড লাইফ। মানে কি, জীবন শুরু হয়েছে, কিন্তু যেখানে সবার শেষ হয় তখন আমাদের কাজ অনেক সময় শুরু হয়। মানে আপনি ভেবে নিচ্ছেন যে লিভার ড্যামেজ হয়ে গেছে, আপনি বাঁচবেন না, না। সিরোসিস মানে ডেথ সেন্টেন্স না। আর্লি সিরোসিস অ্যাজ লাইক আদার পেশেন্ট একদম কমফোর্টেবলি ফুল লাইফ স্প্যান বাঁচতে পারে। হ্যাঁ, ডিকম্পেনসেটেড সিরোসিস, যেখানে পেটে জল চলে আসে বা রক্ত বমি, কালো পায়খানা হয়ে যায় বা খুব ডিপ জন্ডিস হয়ে যায়, ওই ধরনের ব্যক্তিদের আয়ু কমে যায়, গড় আয়ু কমে যায়। এই লিভার শক্ত হয়ে গুটি গুটি হয়ে যাওয়াকেই লিভার সিরোসিস বলে। তো এই লিভার সিরোসিস নিয়ে তাহলে একজন মানুষ কি সাধারণভাবে বেঁচে যেতে পারবেন? আর্লি সিরোসিসে অফকোর্স আমার কাছে নিজে পেশেন্ট আছে, নাম বলছি না, দর্শক বন্ধুদের মধ্যে কেউ যদি থাকেন জানবেন। ওই ভদ্রলোক প্রায় 9 বছর আগে আমি আগরতলা এসেছি, তখন ডিটেক্ট হয়েছে। সবচেয়ে মজার কথা বলছি, একদিন মর্নিং ওয়াকে ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে। ভদ্রলোক আমাকে গুড মর্নিং বলে আমার থেকে দ্রুত হেঁটে বেরিয়ে গেছেন লিভার সিরোসিস নিয়ে। তো দ্যাট ইজ এ ডেফিনেটলি, মানে আমারই খুব খুশি হয়েছে যে হি ইজ সো ফিট that with liver cirrhosis also he can walk faster than me. ঠিক। ডাক্তারবাবু, আমরা দিন দিন দেখছি যে আইবিএস এর যে সমস্যা সেটা ক্রমাগত বেড়ে চলেছে, সেটা কেন হচ্ছে, এবং সেই বিষয়টা যদি একটু এক্সপ্লেইন করেন। তাহলে সবচেয়ে প্রথম আমাদের জেনে নিতে হবে যে আইবিএস অ্যাব্রিভিয়েশন, এটার ফুল ফর্ম কি। মানে আই ইরিটেবল, বি বাউল, আর সিনড্রোম। যখন অনেকগুলো লক্ষণ একসঙ্গে থাকে তখন এটাকে আমরা সিনড্রোম বলি। আর ইরিটেবল মানেই আপনাকে ইরিটেট করবে, মানে বাউল ইরিটেট হবে, বাউল মানে পেট। তো খুব সহজভাবে বোঝানো যায় আইবিএস। আপনি পেটের খুব বেশি মেডিকেল জ্ঞান না ইউজ করেও একটা দুষ্ট বাচ্চা আপনি দেখেছেন, কি করে বাচ্চারা দুষ্টুমি করে। তো পেটের দুষ্টুমি করাটাকেই আইবিএস বলা হয়। এতে কি হবে, পেটে মৃদু ব্যথা হবে, ঠিক আছে, মল ত্যাগ করার আগে বা পরে ব্যথা হওয়াকে আইবিএস বলে। তার মধ্যে মলের বিভিন্ন রকম ধরন পরিবর্তন হবে, কয়েকদিনের মধ্যে ধরন পাল্টে যাবে। তো এই তিনটে যদি সমন্বয় থাকে তাহলে একে আইবিএস বলে। দেখবেন ছোট বাচ্চারা দুষ্টুমি করে কিন্তু কোনো
ক্ষতি করতে পারে না, বড় ধরনের কোনো ক্ষতি করে না। আচ্ছা। ঠিক সেরকম আইবিএস প্রাণঘাতী না হলেও দুষ্টুমি করবে প্রতি সময়। তো এই দুষ্টুমিকে আটকানোর টেকনিকটাই হচ্ছে এটা ট্রিটমেন্ট। মানে সত্যি কথা বলতে একদম যে ইরিটেটই করে রাখবে, ইরিটেট করে রাখবে। তো এই আইবিএস বা এই যে ইরিটেবল বাউল সিনড্রোম, সেটাকে দূর করার কি কোনো, চিরতরে দূর করার কি কোনো পদ্ধতি আছে বা ট্রিটমেন্ট আছে সেদিকে? মানে খুব ভালো প্রশ্ন করেছেন, এটা অনেক পেশেন্টের প্রশ্ন হতে পারে। তো অনেকে, আমি জানি যে দীর্ঘকালীন রোগে অনেকেই হতাশ হয়ে যান, বা সত্যি মানে পরিবারের ওপরে একটা অর্থনৈতিক চাপ তো পড়েই। আর তাছাড়াও আমাদের রাজ্যের মানুষরা অনেক সময় কি করেন, বহির্রাজ্যে চলে যান, একটা নিজের পরিশ্রমে উপার্জন করা একটা বড় রাশি কোনো একটা হসপিটালে একবারে খরচ করে আসেন। তো এগুলো লং টার্ম ডিজিজ, এগুলোতে আপনার ধৈর্য রাখতে হবে। এর মধ্যে কি মানে এখন নতুন ডেভেলপমেন্টের যেগুলো রিসেন্ট আপডেট এসছে, এগুলোতে বলেছে যে পেটের ব্যাকটেরিয়া থেকে অনেক সময় আইবিএস হতে পারে, গুড ব্যাকটেরিয়া আর ব্যাড ব্যাকটেরিয়া। যেমন আমি একটা আর্টিকেল লিখেছিলাম বহু বছর আগে, পেটের ভেতর মহাভারত, মানে পাণ্ডব আর কৌরবের লড়াই ক্রমাগত চলছে। যখন কৌরব বেড়ে যাবে, ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যাবে, তখন আপনার আইবিএস এর মতো সিমটমস বেড়ে যাবে। তাই গুড ব্যাকটেরিয়াকে বাড়ানোই হচ্ছে এটার এক ধরনের উপায়। তার জন্য আপনি কৃত্রিমভাবে প্রোবায়োটিক ক্যাপসুলও খেতে পারেন, বা যেমন গুড কোয়ালিটি অফ কার্ড, আমি কার্ড কেন বলছি না ইয়োগার্ট বলছি, একটু ডিফারেন্স আছে ইয়োগার্ট আর কার্ডের মধ্যে। গুড কোয়ালিটি অফ কার্ড বা প্রোবায়োটিক রিচ কার্ড খেলে কিন্তু আইবিএস থেকে অনেকটাই রক্ষা পাওয়া যেতে পারে। কিছু খাবার আছে, এগুলো বলে হাই ফডম্যাপ ডাইট। এই ডাইটগুলোকে যদি আপনি প্রয়োগ থেকে বিরত থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার আইবিএস 50% পেশেন্টে ট্রিটমেন্ট ছাড়াও কিন্তু পেশেন্টরা ভালো থাকতে পারে। আচ্ছা, তাহলে এই ডায়েটগুলোর প্রয়োগ যেটা বললেন সেটা থেকে বিরত থাকা মানে কি রয়েছে সেগুলো যদি একটু বলেন। যেমন হাই ফডম্যাপ মানে কি হচ্ছে, ধরুন ফলের মধ্যে আপেল, নাশপাতি, আম, লিচু, তরমুজ, এবং শাকসবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, ঢেঁড়স, রসুন, পেঁয়াজ, এগুলোতে কিছু কেমিক্যাল থাকে যেগুলোকে আমরা স্যাকারাইডস বলি। ফডম্যাপের ফুল ফর্মই হচ্ছে ফ্রুক্টো অলিগো ডাই মোনোস্যাকারাইডস অ্যান্ড পলিওয়েলস। মানে এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এগুলোকে অ্যাভয়েড করতে হবে। হাই ফডম্যাপ ডাইটকে সরিয়ে দিলে পেটের জন্য খুব ভালো। দুধের তৈরি বিভিন্ন জিনিস, দুধ, ঘি, ক্ষীর, মাখন, পায়েস, আমি দই বলিনি। গুড কোয়ালিটি অফ গার্ড ইজ অলওয়েজ বেনিফিশিয়াল ফর আইবিএস। তাই দুধ, ঘি, ক্ষীর, মাখন, পায়েস অনেকটা কবিতার মতো আমি বানিয়েছি, পেশেন্টদের মনে রাখতে খুব সুবিধা হয়। ময়দার তৈরি যে কোনো জিনিস, কেক, পাস্তা, চাউমিন, ম্যাগি, এগুলো না খেলে, ঘন ডাল না খেলে, তাহলে আইবিএস এর পেশেন্টরা অনেকাংশেই ভালো থাকে। ডাক্তারবাবু, আরেকটা বিষয় আমরা শুনতে পাই অনেক মাঝের মধ্যেই, পেটের মধ্যে একটা আওয়াজ শুনতে পাই আমরা, তো সেটা হয়তো আমরা অ্যাভয়েড করে যাই বা সেটাকে গুরুত্ব দেই না। তো এই আওয়াজটা কেন হয় বিভিন্ন সময়? পেটের যদি অডিবল সাউন্ড শোনা যায়, এটা খুব সুন্দর একটা নাম আছে ইংলিশে, এটাকে বলে বর্বরিগমি। ঠিক আছে? তো বেসিক্যালি কি, এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু খুব মানে ইট ইজ ভেরি মানে এম্বারেসিং। মানে পেটের আওয়াজ যদি হয়, বা কেউ যদি ডিনার টেবিলে বার্প করে, তাহলে ইভেন পার্ট করার থেকেও বার্প করাকে দে রিগার্ড ইট সো ব্যাড। তাই এটাকে বেসিক্যালি কি, পেটে তো আমাদের খাবার যখন হজম হয় তখন নর্মাল বিক্রিয়ার মাধ্যমে কিন্তু হাইড্রোজেন তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ঠিক আছে? ঠিক এই কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন যখন বেশি তৈরি হয়, তখন যখন দ্রুত চলাচল করে, আর পেটের মধ্যে বিভিন্ন রকম ফ্লুইড তো আমাদের থাকেই হজমের জন্য, এবং বিভিন্ন লিকুইড থাকে, ফুডের একটা এক্সট্রাক্ট থাকে, এগুলো দিয়ে যখন খুব দ্রুত পাস হয় তখন এই ধরনের সাউন্ড তৈরি হয়। এগুলোকে ইংলিশে বর্বরিকমি বলা হয়। আচ্ছা, তো এই সাউন্ডটা মানে সেটার কোনো খারাপ দিক বা কিছু নাকি নরমাল বিষয় সেটা? নর্মাল ম্যাক্সিমাম কেসে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ, মানে গ্যাস বেশি তৈরি হচ্ছে মানে কি, আগাম কোনো অশনি সংকেত বহন করছে, ওইটা বুঝতে হবে। ব্যাকটেরিয়ার ইমব্যালেন্সকে আমরা বলি, যেমন আমরা নর্মালি বলি ডিসব্যালেন্স, এটার একটা নাম আছে হচ্ছে গাট ডিসবায়োসিস। মানে কি, ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে গেলে এটাকে ডিসবায়োসিস বলে, এবং এটা তখন ক্ষতিকারক যখন এটাকে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ যখন হয়। মানে কি, আপনার ক্ষুদ্রান্তে ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে গেছে, পেটে খুব গ্যাস হবে, আওয়াজ হবে, এবং মলের ধরন বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। তো এটাকে আমাদের সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলে সিবো, SIBO। গ্লুকোজ হাইড্রোজেন ব্রেথ টেস্ট দিয়ে কিন্তু সিবো খুব অনায়াসে ডিটেক্ট করা যায়, কোনো এন্ডোস্কোপ কিছু করতে লাগে না।
গ্লুকোজ খেয়ে একটা মেশিনে, একটা জার্মান মেশিন আছে, 6টা ফু দিলে, একটা 15 মিনিটসের গ্যাপে গ্যাপে যদি ফু দেওয়া হয়, তাহলে কিন্তু হাইড্রোজেন মাত্রা যদি খুব মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে এটা বোঝা যায় যে পেটের মধ্যে এসআইবিও আছে। 14 দিনের কোর্সে এসআইবিও ঠিক করা যায়। আচ্ছা আইবিএস এর রোগীদের, ডায়াবেটিস রোগীদের এসআইবিও হওয়ার চান্সেস বেশি থাকে। আচ্ছা তাদের সচেতন বেশি থাকতে হয় এই ধরনের, এবং এটা কারেক্টেবল এন্টিটি, মানে ঠিক হয়ে যাবে। তার জন্যই কিন্তু অধিকাংশ দেখবেন রোগী এবং রোগিনীরা খালি পেটে গ্যাসের ওষুধ খাচ্ছেন। হয়েছে সিবো আর খাচ্ছেন গ্যাসের ওষুধ, গ্যাসের ওষুধ। কোনো লাভ হবে না। এবং কিছু রিসার্চে বলা আছে খালি পেটে গ্যাসের ওষুধ খেলে যেহেতু স্টোমাকের অ্যাসিডিটি কমে থাকে, ব্যাকটেরিয়া, হানিকারক ব্যাকটেরিয়া কিন্তু খুব সহজেই পাকস্থলীর দেওয়ালকে পার করে ক্ষুদ্রান্তে পৌঁছে যায়। তার থেকে কিন্তু এসআইবিও হওয়ার চান্সেস বাড়ে। মানে গ্যাসের ওষুধে এসআইবিও বাড়তে পারে, না কমলেও বাড়বে, বাড়ার চান্সেস হ্যাঁ। বেশি থাকে। তাই 14 দিনের কোর্স খেলে কিন্তু এর থেকে অধিকাংশ কেসেই কিন্তু সাকসেস হয়ে যেতে পারে। একদম। ডাক্তারবাবু, আমরা একটু আগে আপনি বলছিলেন যে ভালো কোয়ালিটির কার্ড এবং পায়েস এগুলো খাওয়ার বিষয়। তো মূল কম্পোনেন্ট যদি দেখি, এই দুটো জিনিসেরই দুধ রয়েছে। দুধ অবশ্যই একটা ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার, আমরা প্রত্যেকে জানি। কিন্তু এমনও অনেকে রয়েছেন যারা দুধ খেলে দেখা যায় পেটের সমস্যা হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। তো সেটা কেন হয়? মানে থ্যাঙ্কস ফর আস্কিং সাচ এ গুড কোয়েশ্চেন। বেসিক্যালি কি, মানে দেখুন, আপনি নিজেই বলছেন যে মানে দুধ এবং দই, ঠিক আছে, দই ভালো, দুধ কেন স্যুট করে না? বেসিক্যালি কি, আমাদের দুধে যেটা সবচেয়ে ভালো জিনিস রয়েছে এটা হচ্ছে মিল্ক প্রোটিন, ক্যাসিন, ঠিক আছে। এর সঙ্গে একটা কম্পোনেন্ট রয়েছে যেটাকে বলে ল্যাকটোজ, এবং বাচ্চার, নবজাত শিশুর গ্রোথের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যখন বড় হয়ে যাই, হোয়াই উই আর সো মাচ মিল্ক ডিপেন্ডেন্ট? আমাদের প্রোটিনের সোর্সের জন্য কিন্তু অল্টারনেটিভ অনেক সোর্সেস রয়েছে। আমি একটু ব্যতিক্রমী বলছি, যে যে গাভীর দুধ আছে এটা তো হচ্ছে ফর হার কিড, মানে হোয়াই উই আর ড্রিঙ্কিং দ্যাট মিল্ক? যদি আমাদের প্রোটিন খেতে হয়, দেয়ার আর লট অফ ভেজিটেবল প্রোটিনস, দেয়ার আর লট অফ, কেউ যদি এনিম্যাল প্রোটিন খেতে চান তারও অল্টারনেটিভ আছে। আমাদের ইন্ডিয়ানসদের মধ্যে ল্যাকটোজ ইনটলারেন্স অনেক বেশি। মানে দুধে যে ল্যাকটোজ আছে ওইটাকে আমরা সহ্য করতে পারি না বা হজম করতে পারি না, তার থেকে কিন্তু অনেক সময় গ্যাস বা ডায়রিয়া হয়। আর দই করলে ঠিক এর মধ্যে ল্যাক্টোবেসিলাস বেড়ে যায়। ল্যাক্টোবেসিলাস কিন্তু ল্যাকটেজ নামে একটা এনজাইম তৈরি করে, যেটা ল্যাকটোজকে টলারেট করতে বা হজম করতে সাহায্য করে। তাই দই খেলে আমাদের সমস্যা হয় না, দুধ খেলে ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য সমস্যা হয়। আরো খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, ছোট বাচ্চাদের দেখবেন অনেকে দুধ খেলে অসুবিধা হয়, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ডক্টর হিসেবে কিন্তু বলে দিচ্ছি দুধ বন্ধ করে দিন, ঠিক আছে। ওদের গ্রোয়িং পিরিয়ডে কিন্তু দুধের প্রয়োজন আছে। তাই আপনার বুঝে নিতে হবে যে মিল্ক ইনটলারেন্স না ল্যাকটোজ ইনটলারেন্স, দুটো কিন্তু একদম আলাদা। তাই ল্যাকটোজ ইনটলারেন্স অনেকের জন্মগতভাবে তাকে, খুব রেয়ার ডিজিজ, খুব কমন ডিজিজ নয়। কিছু আছে অ্যাকোয়ার্ড ল্যাকটোজ ইনটলারেন্স, মানে কি বয়স বাড়তে বাড়তে আস্তে আস্তে আপনার বডিতে ল্যাকটেজ এনজাইম কমে যেতে পারে। তাও কিন্তু পরীক্ষার মাধ্যমে বোঝা যায় ল্যাকটোজ ইনটলারেন্স আছে কিনা। তাই ল্যাকটোজ ইনটলারেন্স যদি না থাকে তাহলে মিল্ক বন্ধ করার প্রয়োজন নেই। ল্যাকটোজ ইনটলারেন্স প্রমাণ করা হচ্ছে সবচেয়ে জরুরি। মিল্ক ইনটলারেন্সই খালি মিল্ক বন্ধ করলে ভালো হয়। আচ্ছা ডাক্তারবাবু, প্যানক্রিয়াটিক স্টোনের কথা আমরা অনেকেই শুনি। তো এই প্যানক্রিয়াটিক স্টোন কি কারণে হয়? রেয়ার, ঠিক আছে। এর থেকে অনেক কমন হচ্ছে আমাদের গলব্লাডার স্টোন, এরপর কমন হচ্ছে বাইল ডাক্ট স্টোন। তাই গলব্লাডার স্টোন তো খুব কমন ত্রিপুরায়, ঠিক আছে। আমি ক্লিনিকে বসে রোজ মনে হয় 5 থেকে 6 জন পেশেন্টের গলব্লাডার স্টোন, এসিম্পটোমেটিক গলব্লাডার স্টোন থাকে। এমনি নর্মাল সমস্যার জন্য দেখাতে এসছে, স্ক্যান হয়েছে বা সোনোগ্রাফি হয়েছে, এতে গলব্লাডার স্টোন ডিটেক্ট হয়েছে। এসিম্পটোমেটিক স্টোনে খুব বেশি কিছু করতে নেই, তবে স্টোনের জন্য কোনো ওষুধ নেই। তাই আগামীতে সমস্যা হওয়ার আগেই অপারেশন করে গলব্লাডারকে বাদ দিয়ে দিতে। অনেকের কিন্তু খুব ভীতি থাকে গলব্লাডার পুরো বার করে নেবে, হ্যাঁ, কারণ ডিজিজড গলব্লাডার থাকলে আবার স্টোন হবে। তাই গলব্লাডারের স্টোন থাকলে স্ট্যান্ডার্ড অফ চয়েস হচ্ছে গলব্লাডার রিমুভ করা, যেভাবে হোক ওপেন করে করা যায়। আজকাল সবাই ল্যাপ্রোস্কোপিক্যালি করতে পছন্দ করেন, কারণ ল্যাপ্রোস্কোপিতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন। আর বাইল ডাক্ট স্টোন কিন্তু একদম আলাদা। গলব্লাডার স্টোন থেকে কিন্তু অনেক সময় স্টোনটা যদি পিত্তনালীতে চলে আসে, পিত্তনালী সরু হওয়াতে ওইখানে আটকে গিয়ে কিন্তু জন্ডিস সৃষ্টি করতে পারে। ওই বাইল ডাক্ট স্টোনের জন্য কিন্তু আবার সার্জারির থেকেও ভালো হচ্ছে এন্ডোস্কোপ দিয়ে বার করা। এটাকে শাব্দিক ভাষায় আমাদের ইআরসিপি বলে,
পিত্তনালীতে দূরবীনের সাহায্যে স্টোন বার করে দেওয়া যায়, ওটাকে ইআরসিপি বলে। প্যানক্রিয়াটিক স্টোন রেয়ার, হয় না বললে ভুল হবে, অনেকে ডিটেক্টই হয় না। যতক্ষণ পেটের এমআরআই না হয় প্যানক্রিয়াটিক স্টোন ম্যাক্সিমাম কেসে ধরা যায় না। অনেক কেসেই দেখা যায় এগুলো নর্মাল স্টোন, মানে এসিমটোম্যাটিক স্টোন প্যানক্রিয়াসের ডাক্টে রয়েছে। যতক্ষণ পর্যন্ত খুব বেশি ঘন ঘন ব্যথা না হবে বা প্যানক্রিয়াস ফুলে না যাবে, ওই স্টোনগুলো বার করার প্রয়োজন হয় না। ইআরসিপির মাধ্যমে প্যানক্রিয়াসে কোনো ছোট্ট নল ফিট করে দিলে এই স্টোন থেকে অধিকাংশ কেসেই রোগমুক্ত হতে পারেন রোগী বা রোগিনী। অর্থাৎ অস্ত্রোপচার ছাড়া এর কোনো আর প্রসিজিয়ার কি আছে? একদম। স্ট্যান্ডার্ড অফ কেয়ারই হচ্ছে এখন প্যানক্রিয়াসের স্টোনের জন্য বা বাইল ডাক্টের স্টোনের জন্য স্ট্যান্ডার্ড প্রসিজিওর হচ্ছে এন্ডোস্কোপিক প্রসিজিওর। এন্ডোস্কোপের মাধ্যমেই করা যায়। সাইড ভিউইং এন্ডোস্কোপ বলে, যেটা সাইডে ক্যামেরা থাকে, ওই ক্যামেরাটা ক্ষুদ্রান্তে রেখে এর থেকে অস্ত্র বার করে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে ওই স্টোনটাকে বার করে দেওয়া যায়। এটাও এক ধরনের অপারেশন না নয়, কিন্তু তাতে উপর থেকে পেট কাটতে হয় না। তো এই ইন্টারভিউর পর যদি কেউ বলে যে আমার গলব্লাডারে স্টোন হয়েছে, ইআরসিপি করে বার করে দিন, পসিবল না। সবটা আলাদা কিন্তু। গলব্লাডার স্টোন হলে ল্যাপ্রোস্কোপিক্যালি বা ওপেন কোলেসিস্টেক্টমি করে গলব্লাডার বাদ দিতে হয়। পিত্ত নালীতে বা প্যানক্রিয়াসে স্টোন হলে তখন ইআরসিপির অপশনগুলো আসে। আচ্ছা ডাক্তারবাবু, লিভার দুর্বল হওয়ার সেটার মূল কারণ কি রয়েছে? লিভার দুর্বল, যেমন আমরা লিভারকে হিন্দিতে কি বলি, জিগার। ঠিক আছে, ভয় পেয়ে গেলেও লিভার দুর্বল হতে পারে, তাই কখনো ভয় পেতে নেই। যে কোনো রোগের নাম শুনেছেন, আপনাকে ফিট থাকতে হবে। জাস্ট এটা আমি একটা লাইট নোটে বললাম আর কি। লিভার দুর্বল মানে হচ্ছে কার্য করার ক্ষমতা কমে গেলে আমরা লিভারকে দুর্বল বলি। আমরা অনেক সময় ডাইজেশনের পুরো দায়িত্ব লিভারকে দিয়ে দিই, তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ভুল ধারণা। ডাইজেশনের কাজ হচ্ছে প্যানক্রিয়াসের বা আমাদের ক্ষুদ্রান্তের বিভিন্ন এনজাইমের, স্যালাইভার। আমাদের লিভার দুর্বল হওয়া মানে হচ্ছে লিভারের কার্যক্ষমতা হারিয়ে গেছে, তার জন্য বিলিরুবিন বাড়তে পারে, এসজি ওটিপিটি বাড়তে পারে। হ্যাঁ, ডাইজেশনে লিভারের একটা ভূমিকা রয়েছে, কারণ লিভার তৈরি করে পিত্ত। এই পিত্ত নিঃসৃত হয়ে খাবারের সঙ্গে মিশলে হজমের সহায়ক হয়, তার জন্য আমরা অনেক সময় হজমের সঙ্গে লিভারের দুর্বলতাকে গুলিয়ে ফেলি। একদম। লিভার ফেলিয়ার যেটা আমরা শুনি, লিভার ফেলিয়ারের লক্ষণ কি কি হতে পারে? আর্লি স্টেজে লিভার ফেলিওর হলে সবচেয়ে প্রথম আপনার দুর্বল হওয়া, জন্ডিস হয়ে যাওয়া, পায়ে বা পেটে জল জমে যাওয়া, এগুলো লিভার ফেলিওরের লক্ষণ হতে পারে। বা স্মৃতিশক্তি লোপ পেয়ে যাওয়া। অনেক পেশেন্ট আসে যারা স্ট্রোক ভেবে বা সোডিয়াম কমেছে ভেবে, দেখা যায় যে শেষে ওনাদের লিভার সিরোসিসের জন্য হেপাটিক এনকেফেলোপ্যাথি বলে একটা রোগ হয়, যেটাতে ব্লাডে অ্যামোনিয়া বেড়ে ব্রেইনে চলে যায়। তার থেকে ব্রেইন সোয়েলিং হয়ে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। বা যেই ব্যক্তি রাতে না ঘুমিয়ে দিনে ঘুমাচ্ছে, অ্যালকোহলিক পেশেন্টদের মধ্যে এরকম কারোর যদি সমস্যা দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে যে লিভার ফেলিওর হচ্ছে, যেটাকে আমরা আমাদের টার্মে এনকেফেলোপ্যাথি বলি। তাহলে লিভার ফেলিওরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কোয়াগুলোপ্যাথি আর একটা হচ্ছে এনকেফেলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি মানে ব্লিডিং সিমটমস আসবে, ব্ল্যাক স্টুল হচ্ছে বা ব্ল্যাক ভমিটিং হচ্ছে বা শরীরের ব্ল্যাক স্পটস বা রেড স্পটস পড়ে যাচ্ছে, বা এনকেফেলোপ্যাথি স্মৃতিশক্তি লোপ পেয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে লিভার ফেলিওরের লক্ষণ। ডাক্তারবাবু, আমাদের সময় প্রায় শেষ, তবে শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে, একদম ছোট্ট করে জানবো যে ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখতে কি কি জীবনে করা উচিত, আমাদের কি কি করা উচিত? আবার লাইটার নোটে বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুটো ওষুধ, একটা হচ্ছে হাসি আর একটা হচ্ছে খুশি। তো ডাইজেশন ভালো রাখতে গেলে হাসি আর খুশি থাকতে হবে। আপনি দেখবেন যে কোনো স্ট্রেসে আপনার ইনডাইজেশন হবে, প্যানিক হবে, আপনার বারবার পেটে কামড় দেবে। তাই পেট আর ব্রেইন না প্রচন্ড রিলেটেড। তাই আমরা বলি পেট সুস্থ তো মন সুস্থ, মানে উল্টো অর্থে হচ্ছে মন সুস্থ তো পেট সুস্থ। তাই মেন্টাল কামনেস হচ্ছে ডাইজেশনকে ইমপ্রুভ করা সবচেয়ে ইম্পর্টেন্ট। আনজাস্টিফাইড খাবার খেতে নেই, যেটা আপনি জানছেন খালি স্বাদের জন্য খাচ্ছেন, ওই খাবারকে আপনি পরিহার করুন। আর যত সিম্পল ডায়েট রাখবেন তত ভালো থাকবেন। রামকৃষ্ণ মহাপ্রভু একটা কথা বলে গেছেন, খুব জরুরি, বেশি খাবি কম বাঁচবি, কম খাবি বেশি বাঁচবি। খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু।
সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত স্টুডিওতে ছিলেন ডক্টর অমিতাভ রায়, এমডি মেডিসিন, পিডিসিসি গ্যাস্ট্রোএন্টারোলজি, এবং ওনার কাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন বিষয় জানলাম, এবং অবশ্যই আশা করি আপনারা যেই অ্যাডভাইস ডাক্তারবাবু দিয়েছেন আপনারা প্রত্যেকে মেনে চলবেন। আজকের মতো এই টক শো এখানেই শেষ করছি। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।